সম্পূর্ণ আইনি লড়াইয়ের ব্যাপার। তাহলে এটা যার বিষয় আর আইনজীবী এবং যারা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত এটা তারা বলতে পারবে। সুকান্ত মজুমদার বলেছেন যে এ রাজ্যে ভাড়ে মা ভবানী, অপরিকল্পিত প্রকল্পে বেশি টাকা খরচ হচ্ছে, পেনশন বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আমার মনে হয় সুকান্তবাবু মানুষকে বিভ্রান্ত করছেন। তাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বকেয়াগুলি দিচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলেছেন 90,000 কোটি টাকা অবিলম্বে আগে বকেয়া কেন্দ্রের উচিত দেওয়া। তো বিজেপির যারা নেতা সাংসদ ইত্যাদি রয়েছেন তাদেরও তো বলা উচিত যে বাংলার যেটা ন্যায্য, আপনি যদি বাংলা থেকে নির্বাচিত হয়ে থাকেন তাহলে বাংলার যেটা প্রাপ্য, বাংলার যেটা বকেয়া, তো সেগুলো আগে কেন্দ্রীয় সরকার দিন। বাংলা সরকার কেন্দ্রের এই বৈষম্য সত্ত্বেও তারা মসৃণ ভাবে সরকার চালাচ্ছেন। অনেক প্রতিকূলতার মধ্যে নিজেদের দক্ষতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার চলছে। যদি আর্থিকভাবে কোনো বিষয় নিয়ে সুকান্তবাবুদের কোনো কথা বলার ইচ্ছা হয়, প্রথমে তারা কৈফিয়ত দিন যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কেন আমাদের বাংলা সরকারকে প্রাপ্যটা দিচ্ছে না। টাকাটা তো বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। তাতে এখান থেকে তো সারা দেশ থেকে, রাজ্যগুলি থেকেই তো সম্পদটা সংগ্রহ হচ্ছে। তো সুতরাং তারপর রাজ্যকে যেটা ন্যায্য দেওয়ার কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ম নীতি এগুলো মেনে এরকম বৈষম্যমূলক আচরণ করছেন, আর যেগুলো নিজেদের দল সেই জায়গাটা প্রাপ্যের থেকে ওখানে পক্ষপাতিত্ব তো বেশি হচ্ছে। তো এবার সেটা আগে দিন, তারপরে সব কথা বলতে আসবে। 22-24 ভবিষ্যৎ মোদীর দাবি ওড়ালেন পিকে। 24 হবে দেশের জন্য লড়াইয়ের সিদ্ধান্ত, সেটা কোন রাজ্যের ভোটের উপর নির্ভর করে না। সাহেব এটা জানেন, বিরোধীদের উপর মানসিক চাপের কৌশল। যেমন পিকে তিনি দীর্ঘদিন এই ভোট সমীক্ষা নিয়ে কাজ করছেন, ফলে তিনি যখন এটি বলেছেন তাহলে নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। মনে রাখতে হবে প্রশান্ত কিশোর তিনি যখন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি, নাড্ডাজি, সারা ভারতবর্ষের যতজন আছেন এসে ডেলি প্যাসেঞ্জারি করে বলছিলেন আব কি বার 200 পার, তো এই প্রশান্ত কিশোর একটি টুইট করে বলেছিলেন বিজেপি 3 অঙ্কে পৌঁছলে আমি রাজনীতি, এই সমীক্ষা বা আমার এই পেশা আমি ছেড়ে দেব। তো এত বড় কথাটা বলার পর যিনি মিলিয়ে দিতে পারেন, তাহলে তার বক্তব্যকে এক্ষেত্রে 24-এ যে বিজেপি জিতবে না, একটা হঠাৎ উত্তরপ্রদেশ দেখি একটা মায়ার খেলা তৈরি করা হচ্ছে, তো নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত তার বক্তব্য। প্রশান্ত কিশোর নিয়ে আজকে সুকান্ত মজুমদার বলেছেন যে পুরোনোদের কথা মতো চলবে তৃণমূল, মানে সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি নাম করে বলেছেন না প্রফেশনাল ধান্দাবাজের কথা মতো চলবে, এইসব বলছে। আমার মনে হয় সুকান্তবাবু ওইটা শুধু মনে রাখুন যে ভোটের আগে বলেছিলেন আব কি বার 200 পার, আর এই পিকে টুইট করেছিলেন যে আপনার দল মানে সুকান্তবাবুর দল 3 অঙ্কে পৌঁছলে পিকে তার এই সমীক্ষার পেশা ছেড়ে দেবেন। তো সুকান্তবাবু একটু মনে রাখুন যে 3 অঙ্কে পৌঁছতে পারেননি, পিকে মিলিয়ে দিয়েছিলেন। আর পাশাপাশি আমি আর একটা কথা সুকান্তবাবুকে মনে করিয়ে দেবো, এই আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি, তো যতক্ষণ এইগুলি রয়েছে, যতক্ষণ তথাগত রায় বলে যাচ্ছেন কামিনী কাঞ্চনের বিজেপি, তো এইগুলোর আগে জবাব দিন, নিজের দলের মধ্যে আগে ঠিকঠাক করে আসুন কারা কি বলছেন, কারা কোন দিকে, তারপর বড়দের ব্যাপারে মাথা বলা। সুকান্ত মজুমদার বলেছেন নির্বিঘ্নে ভোট করাতে পারে না রাজ্য, বাইরের 5টি রাজ্যে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেখানে সামান্য পৌরসভা নির্বাচনও সন্ত্রাস হয়। সুকান্ত মজুমদার নিশ্চয়ই নতুন সভাপতি হয়েছেন, আমি বলবো যে আরেকটুখানি রাজনৈতিক গভীরতা তার কাছ থেকে আশা করি। তার কারণ বাংলায় হয়েছিল বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে হয়েছিল, তত্ত্বাবধানে হয়েছিল, এবং সুকান্ত বাবুদের পরামর্শ অনুযায়ী ইচ্ছামতো এখানকার অফিসার আমলা সব বদলি করে দিয়ে হয়েছিল। তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল, আপনাদের হারিয়ে দিয়েছিল। তো কথা বলছেন যখন, তাহলে বিধানসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের তুলনা করবেন, পুরসভা নির্বাচন তাহলে তুলনা হবে আগরতলা পুরসভার নির্বাচনের সঙ্গে। যখন সুকান্ত মজুমদার যখন এই ধরনের বিবৃতিগুলি দেবেন, তখন মনে রাখবেন
যে আপনাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এইসব দিয়ে বিধানসভা নির্বাচনটা পশ্চিমবঙ্গে করেছিলেন এবং তারপরে আপনারা গোহারা হেরেছিলেন। ফলে কোনো ছুতো তৈরি করবেন না। বাংলায় আপনারা হেরেছেন, হারছেন এবং হারবেন। মনে রাখবেন, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 1996 সাল তো যখন আপনারা ওই বাবরি রাম মন্দির এসব নিয়ে এত ইস্যু করলেন, অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় এসে গেলেন, বাংলায় কিন্তু বিজেপির খাতা খোলেনি। উত্তরপ্রদেশে কল্যাণ সিং এর ভোট বাড়ছিল, বাংলায় কিন্তু বিজেপি কিছু করতে পারেনি। তো সুতরাং উত্তরপ্রদেশে কি হয়েছে, অমুক জায়গায় কি হয়েছে, একে তো ভোট লুট, সমস্ত রকম কারচুপি উত্তরপ্রদেশে সবই সামনে আসছে, কিন্তু পাশাপাশি অন্য রাজ্যে বিজেপি বাড়ার সঙ্গে যে বাংলায় বিজেপির কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু বারবার 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 প্রমাণিত হয়েছে। ফলে সুকান্ত বাবুরা যেন নজর দেন, আপনাদের নিজেদের ব্যর্থতা, বিধানসভায় হেরেছেন, উপনির্বাচনে হেরেছেন, পুর নির্বাচনে হেরেছেন, আপনাদের দলের একটা অংশ তারা বলছে আপনাদের জন্য হারছেন। তথাগত রায় বলছেন কামিনী কাঞ্চন, দলে মহিলা আর টাকার খেলা চলছে। তো আমার মনে হয় আগে বিজেপি নেতৃত্ব নিজেদেরটা সামলে নিক। পাশের বাড়ির জেঠুর বাড়িতে মাংস রান্না হয়েছে বলে আমার এখানে পেট ভরে গেল, এসব হাস্যকর কাণ্ড কারখানার করাটা বুদ্ধিমানের কাজ। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনারা পেট্রোল ডিজেলের দামের আশঙ্কা করছেন বৃদ্ধি হবে, কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে আপনারা 12 টাকা শেষ ছাড়ুন। উত্তরপ্রদেশ সঙ্গে তুলনাটা না করাই ভালো, তার কারণ যিনি বলছেন তিনি মনে রাখুন যে বিজেপি শাসিত রাজ্যে বিজেপি তাদের প্রাপ্য এবং বকেয়া সেটা মিটিয়ে দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেটা কেন্দ্রীয় সরকারের থেকে ন্যায্যত পাওনা, মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলেছেন 90,000 কোটি টাকা। আরে আগে দিন, আপনারা যখন ট্যাক্স কালেকশন করছেন, আপনারা যখন সম্পদ সংগ্রহ করছেন আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, তখন তো সব রাজ্যগুলি থেকে নিচ্ছেন। এবার দেওয়ার সময় বিজেপিকে দেবেন আর দেওয়ার সময় অবিজেপিকে দেবেন না, তৃণমূলের সরকারকে দেবেন না, কি করে হবে? তার মধ্যেও সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মসৃণভাবে চালাচ্ছে। ফলে এই আর্থিক কোন দাবি বিজেপির কোন নেতা করার আগে প্রথম তাদের বলা উচিত কেন্দ্রীয় সরকার আগে বাংলার বকেয়া মেটাও। তোমাদের দয়া কেউ চাইছে না, যেটা অধিকার, যেটা ন্যায্যত পাওনা, যেটা প্রাপ্য, যেটা নিয়ে বারবার রাজ্য সরকার কেন্দ্রকে বলছেন তোমরা আগে প্রাপ্য দাও, তারপর এই নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলবে। আর একটা হচ্ছে শুভেন্দু আর একটা বিষয় বলছেন যে দেউচা-পাচামি দিয়ে আদিবাসীদের পাশে থাকবে বিজেপি। আমি একটা পরিষ্কার কথা বলি, দেউচা পাচামি মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে বলে দিয়েছেন বাংলার বুকে দ্বিতীয় সিঙ্গুর, দ্বিতীয় নন্দীগ্রাম হবে না। জোর করে কোনো জমি নেওয়া হবে না, হবে না, হবে না। কিন্তু উন্নয়নের কাজে, অগ্রগতির কাজে, ভবিষ্যতের জন্য, কর্মসংস্থানের জন্য কিছু জায়গায় কিছু কাজ প্রয়োজন। তাহলে কি করা দরকার? মানুষকে বুঝিয়ে উপযুক্ত প্যাকেজ দিয়ে, বিকল্প কর্মসংস্থান দিয়ে, সামাজিক সুরক্ষা দিয়ে তো মানুষকে সেইভাবে বোঝানো হচ্ছে। এবং যত বেশি মানুষ এটা গ্রহণ করছেন, পাশে আসছেন, বুঝতে পারছেন, তত বেশি এই বিরোধীরা তারা তত বেশি হতাশ হচ্ছে। তারা চাইছেন গন্ডগোল হোক, কিন্তু তৃণমূল সরকার গন্ডগোল করবে না। সিঙ্গুর, নন্দীগ্রাম বাংলায় আর হবে না, হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, হতে দেবে না তৃণমূল কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছেন ভালো কাজ হবে না, কর্মসংস্থানের কাজ হবে না, উন্নয়নের কাজ হবে না। সিঙ্গুর, নন্দীগ্রামের কি বলা হয়েছিল? আমরা তো শিল্পের বিরোধী নই, কিন্তু জোর করে 3 ফসলি কৃষি জমি অধিগ্রহণ এবং বসতির ঘনবসতি এলাকা দখল, এইগুলোর ক্ষেত্রে প্রতিবাদ ছিল, শিল্পের ক্ষেত্রে তো প্রতিবাদ ছিল না। শিল্প তো স্বাগত। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেউচা পাচামিতে যথাযথভাবে মানুষের যেটা ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে সেই প্যাকেজ মানুষের কাছে নিয়ে যাচ্ছে সরকার। মানুষ যত জানছেন তত সম্মত হচ্ছেন, সেই জন্য এনাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, মানসিক হতাশা কাজ করছে। কিভাবে গন্ডগোল করা যায়, কিভাবে অশান্তি করা যায়, কর্মসংস্থান দরকার নেই, উন্নতি দরকার নেই, শিল্প দরকার নেই, আগে সেই জায়গাটা কিভাবে ডিস্টার্ব করা যায় সেটা ওনারা তাই নিয়ে চিন্তিত। আর একটা বিষয় বলছেন যে এজেন্সি কোনো দলের নয়, কিন্তু এজেন্সিকে বলেছি এদের ডাকছেন কেন জেলে ঢোকান।
নাম না করে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্সি নিয়ে ভয় আছে, আগামী দিনে কাঁথি মডেল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় আছে এজেন্সি নিয়ে, শুভেন্দু অধিকারী অভিযোগ করছে। আমি শুভেন্দু অধিকারীর যে কথাগুলো, যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে শুভেন্দু অধিকারী এত কথা বলছেন, উনি কথাটা বলতে পারছেন এই কারণে, তার কারণ উনি নারদ মামলায় এফআইআর নেমড, সিবিআই এর এফআইআর এ ওনার নাম আছে। উনি এটা বলতে পারছেন বা বলছেন তার কারণ সারদায় সুদীপ্ত সেনের লিখিত কোর্টে দেওয়া বয়ানে উনি কত টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলিং করেছেন, তোলাবাজি করেছেন, নাম রয়েছে। অ্যারেস্ট হয়ে যেতেন, অ্যারেস্ট এড়াবার জন্য বিজেপিতে গিয়েছেন, সুরক্ষিত বিজেপিতে গেছেন। জানেন এখন বিজেপিতে আছেন, তাই সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না। তাই নিজেরা যেখানে বাংলার মানুষের কাছে যেতে পারছেন না, রাজনীতি বা উন্নয়নের রাজনীতিতে তৃণমূলকে টেক্কা দিতে পারছেন না, নিজেরা দুর্নীতি ঢাকতে নিজেরা বিজেপির কোলে বসে এখন ওনারা এজেন্সির জুজু দেখাচ্ছেন, এজেন্সির জুজু দেখাচ্ছেন। কেন? যদি ন্যায্যত কোথাও কিছু থেকে থাকে, সব এজেন্সি, সেটা স্থানীয় পুলিশ, সিবিআই, ইডি, যেখানে যা আছে, চিরকাল যা হচ্ছে ওইভাবে হতে পারে। কিন্তু ভোটের আগে, বিধানসভা ভোটের আগেও বিজেপি নেতারা জনসভায় বলছেন অমুক লোক নোটিশ পাবে, এবং সেই নোটিশটা যাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে কোথাও একটা রাজনৈতিক সূত্রে ব্যবহৃত হচ্ছে। আমি আবার বলছি, খুব স্পষ্টভাবে বলছি, সিবিআই এবং ইডিতে যথেষ্ট দক্ষ অফিসাররা আছেন, ইডি এবং সিবিআই অফিসাররা যথেষ্ট দক্ষ, তারা বোঝেন। কিন্তু এই কাঠামোতে রাজনৈতিকভাবে যদি দিল্লি থেকে তাদের অপব্যবহার করা হয়, এবং শুভেন্দু অধিকারী, তার নাম এফআইআর এ রয়েছে, নারদ মামলার এফআইআর এ শুভেন্দুর নাম রয়েছে, সিবিআই কেন শুভেন্দু অধিকারীকে শুধু ছাড় দিয়ে যাচ্ছে? সারদা মামলায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী, সুদীপ্ত সেন কোর্টে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন কোথায় কত কিভাবে টাকা দিয়েছেন, কাঁথি পুরসভায় কার সঙ্গে দেখা করতে যেতেন, ড্রাফটে মিউনিসিপ্যালিটিকে কত টাকা দিয়েছেন, নগদে কত টাকা দিয়েছেন। কেন শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হবেন না? আমি মনে করি অবিলম্বে সিবিআই আর ইডি নিরপেক্ষতা প্রমাণের জন্য সিবিআই এর উচিত নারদায় এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা, অবিলম্বে সারদায় সুদীপ্ত সেনের চিঠি, যেটা কোর্টে দেয়া, আদালতকে দেয়া, বিচারককে দেয়া, হিসাব দিয়ে দেয়া, তার ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা। এবং 3, পেগাসাস কেলেঙ্কারি, যেটা নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে, ফোনে আড়ি পাতা, এই শুভেন্দু অধিকারী ওর নিজের ফোন হাতে তুলে প্রকাশ্য জনসভায় বলেছিল যে অমুকের অফিস থেকে কি কি ফোন হয়, কার কাছে কে কাকে কি ফোন করেন, সেই কল রেকর্ড এবং কল ডিটেলস আমার কাছে সব চলে আসে। কিভাবে আসে? তাহলে পেগাসাস তদন্তেও শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে কাস্টাডি ইন্টারোগেশন করা উচিত। শুভেন্দু অধিকারীরা বিজেপির কোলে বসে গ্রেফতারি এড়িয়ে তারা এজেন্সি দেখিয়ে কথা বলছে। এর থেকে লজ্জার, হাস্যকর, মেরুদণ্ডহীন। আরে সিবিআই ইডির সামনে লড়াই করে, মাথা উঁচু করে লড়াই করো না। তুমি যদি কোনো দোষ না করে থাকো, কোর্টে হবে। আমি লড়ছি না, কোর্টে লড়ছি। তা তোমার যদি দোষ না করে থাকে, তুমি তো গ্রেফতার এড়াতে গেছো। তোমায় কিছু কথা বললেই বলো যে জেলে বন্দী ছিল, আমি তার উত্তর দিই না। আরে ভাই, তোমার অমিত শাহ খুনের মামলায় জেলে বন্দী ছিল, তুমি তো তার জুতো পালিশ করতে যাচ্ছ, তোমার আবার কথা কিসে? ফলে শুভেন্দু অধিকারী শুধুমাত্র সিবিআই থেকে বাঁচতে বিজেপির কোলে বসে দোল খাচ্ছে। অবিলম্বে সিবিআই এর উচিত শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা। শুভেন্দু অধিকারী বলেছেন যে কেন্দ্রীয় সমস্ত প্রকল্প, সেই প্রকল্পগুলোর নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং যেরকম প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে শুভেন্দু অধিকারী একটি কালকা যোগী, তৎকাল বিজেপিকে ভালোবাসে না। এই কবছর আগেও পবিত্র রমজান মাসের সময় সম্পূর্ণ অন্য পোশাক পরে সে ছবি দেখাতে ব্যস্ত থাকতো। এখন হঠাৎ খোলকত্তাল বাজিয়ে হিন্দু সেজে, তৎকাল হিন্দু সেজে বিজেপির কোলে বসে দোল খেতে যাচ্ছে। এতদিন যারা ছিল পুরোদস্তুর ইয়ের সঙ্গে, তৃণমূলের সঙ্গে, তৃণমূলের দলে, তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের মন্ত্রিত্বে, তারা হঠাৎ এখন
বিজেপির হয়ে কথা বলছে, এটা হচ্ছে সিবিআই এর দাওয়াই, যাকে অ্যারেস্ট না হতে হয়। ও এখন কলের পুতুল, ওকে দম দেওয়া পুতুল, ওকে ওখান থেকে দম দিয়ে দিচ্ছে, আর সেই দমের চোটে খানিকটা কথা বেরোচ্ছে। গোটাটাতে সিবিআই জুজু, আমাকে অ্যারেস্ট করো না, আমি কুৎসা করছি, সেই জন্য শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে। একটা শুভেন্দু বলেছে ছোট হিটলার মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছে আন্দোলন করার অধিকার, সব জায়গায় আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, স্কুলে না, ইলেকশন না, কোথাও কেউ আন্দোলন করতে পারছে না, সবাইকে জেলে ভরে দিচ্ছে, এমনকি মৃত দিদির বাবুর ভোট হয়েছে তৃণমূল দিয়ে দিচ্ছে, তাও এই ছোট হিটলারের অনুপ্রেরণা। ওগুলো একেবারে কুৎসামূলক কথা বলছেন। তো যেখানে ওর সামান্য কাঁথিতে নিজের বুথে জিততে পারে না, নিজের পাড়ার লোক, বাড়ির পাশের লোক ওকে পছন্দ করে না, তার আবার বড় বড় কথা। এই তৃণমূল হঠাৎ ওর কাছে খারাপ লাগছে গ্রেফতারের মুখে এসে সিবিআই এর হাতে। সমস্ত রকম দলের পদ, শীর্ষ পদ, ক্ষমতা, রাজ্যের মন্ত্রিত্ব সমস্তটা যখন ভোগ করেছে, ক্ষমতাটা যখন হাতে রেখে কাজ করেছে, তখন ওর মনে হয়নি। আর এখন যে ধরনের বক্তব্যগুলো রাখছে, ওগুলো সম্পূর্ণ অরাজনৈতিক এবং কুৎসামূলক, এবং অন্য কারণে বলছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নিজেকে বাঁচাতে এই ধরনের কুৎসাগুলো করে যাচ্ছে। এবং ও কত বড় বেঈমান, কত বড় গদ্দার, যে ভদ্রমহিলা ওকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী ইত্যাদি ইত্যাদি করেছেন, তাকে যদি এই ধরনের ভাষায় আক্রমণগুলো করে, তার থেকে লোকে বুঝে নেবেন যে সুবিধাবাদী গিরগিটি বলতে যদি কিছু বোঝায়, গিরগিটিও লজ্জা পাবে যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করা হয়। শুভেন্দু অধিকারী বলেছেন দিশাহীন বাজেট, কেন 90,000 কোটি টাকা দেবে কেন্দ্র, কেন 29,000 টাকা ঘাটতি বাজেট হলো। শুভেন্দু যেগুলো সাবজেক্ট, তার মধ্যে কথা বললে বোধহয় ভালো হয়। রাজ্য সরকারের যেটা প্রাপ্য, সেটা রাজ্য সরকার চেয়েছে, কেন্দ্রীয় সরকার সেটা দিতে বাধ্য। এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। ফলে রাজ্য সরকার যে টাকাগুলি কেন্দ্রের কাছ থেকে ন্যায্যত পায়, সেই টাকা রাজ্য সরকার দাবি করেছে, একদম সঠিক কাজ, ঠিকভাবে দাবি করেছে, এবং সেটা দিতে কেন্দ্রীয় সরকার বাধ্য। এবং বাংলার মানুষ তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের অভিভাবকত্বে এই পথ চলাকে স্বাগত জানাচ্ছেন বলেই 213টি আসনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়েই ভোটটা দিয়েছেন। আমাদের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোনো একটি কেন্দ্রের প্রার্থী ছিলেন না। 213টা আসনের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক করেছেন। মানে এগুলো শুভেন্দু মাথায় রেখে যেন কথা বলে। শুভেন্দু এটা বলেছে যে লক্ষ্মী ভান্ডার করতে গিয়ে বড় ব্লান্ডার করেছে, কোনো পেনশন কেউ পাচ্ছে না, এরিয়া পাচ্ছে না, কেউ কোনো টাকা পাচ্ছে না, এমনকি অবসরের পর মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। শুভেন্দু অধিকারী বিভ্রান্তি ছড়ানোটা বন্ধ করুন। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ বলে মনে করেন, তাহলে পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্র যে বৈষম্য দেখাচ্ছে, অবিচার করছে এবং পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দিচ্ছে না, সেটা দিল্লিকে বলা হোক যে রাজনীতির জায়গায় রাজনীতির লড়াইতে না পেরে বকেয়া টাকা না দেয়া, এই রাজনীতিটা বন্ধ করুন। এটা পশ্চিমবঙ্গ সরকার যেমন বলবে, তৃণমূলের সাংসদ, বিধায়করা যেমন বলবে, যদি বাংলার মানুষ হয়, বাংলার মাটির প্রতি কোনো টান থাকে, কোনো কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে বিজেপির সাংসদ, বিজেপির বিধায়কদেরও একই কথা বলা উচিত। বলছি, আমার একটা প্রশ্ন আছে যে ওই কাঁথি পুরভোট মামলায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা বা তা থেকে ছাপ্পা ধরার মতো কোনো পরিকাঠামো বা অভিজ্ঞতা, দক্ষতা নেই বলে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে। ফলে পুরভোটের নথি পরীক্ষা নিয়ে একটা আদালত সংশয় প্রকাশ করেছে। আদালত প্রশ্ন করেছে যে অন্য কোনো যদি এজেন্সিকে দিয়ে করা যায় তাহলে কমিশনের মতামত চেয়েছে। এটা আমি বলতে পারবো না, এটা একেবারেই এটা আইনি প্রক্রিয়া। কমিশন যা জানাবার জানিয়েছেন, কোর্ট কি বলেছেন, যারা পুরো বিষয়টি দেখছেন এবং গোটা বিষয়টি সম্পর্কে, যেহেতু এটা খুব জটিল আইনি প্রক্রিয়া, ফলে কি হয়েছে সঠিকভাবে জেনে তারপরে আমি এই বিষয়টা বিস্তারিত করব। আচ্ছা, আরেকটা বিষয় রয়েছে যে শুভেন্দু অধিকারী বলেছেন যে বাজেট ভাষণ চলাকালীন বিজেপির এই বিক্ষোভের মধ্যেই বাজেট ভাষণ, চন্দ্রিমা এবং বিজেপির ওয়াকআউট, বিধানসভার পেটিকোটে অবস্থান বিজেপির বিধায়কদের, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হয়েছে, এমনকি জলজীবন মিশনের নাম বদলে দিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী যদি ছেলে মানুষই কাজকর্ম করেন, তো উনি যতদিন মন্ত্রী ছিলেন তখন ওনার কোনো মনে হয়নি, যতদিন বাংলার মন্ত্রী ছিলেন তখন ওনার কোনো বক্তব্য ছিল না, যতদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে ছিলেন তখন ওনার কোনো বক্তব্য ছিল না।
ওনার বিবেক কি মাঝে মাঝে জেগে ওঠে? সিবিআই দেখতে পেলে অ্যারেস্টের মুখে এসে তখন ওনার বড় বড় নাটক মনে হয়। তো ফলে এসব ভিত্তিহীন কথাবার্তা। দীর্ঘদিন ধরে এমন অনেক প্রকল্প আছে যে নামে কেন্দ্রে, অথচ কেন্দ্র টাকা দেয় না, টাকা বন্ধ করে দিয়েছে, চালাতে হয় রাজ্যকে। মানুষকে তো সুবিধাটা বন্ধ করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের যখন যেটা ন্যায্য বলে মনে হয়েছে সেটা হয়েছে। তার সঙ্গে এইসব শুভেন্দুদের প্রলাপ বকার কোন রকম সম্পর্ক নেই। আর বিজেপি যে নাম বদলের কোথায় আগের কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে ঐতিহাসিক কোন জায়গা, কোথায় রেল স্টেশন, পুরোদস্তু নাম বদলের উপর একটা পার্টি দাঁড়িয়ে আছে। কোনদিন ভুল করে বিজেপির নামটাই বদলে ফেলবে। তো এখন সেইটা আগে নিজেরা মাথা ঘামা, তারপর এইসব নিয়ে কথা বলবে। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন 2017 উত্তরপ্রদেশ জয় লিখেছিল বিজেপি প্রত্যাবর্তন এবং 2024 রাস্তা দেখাচ্ছে উত্তরপ্রদেশ। না, ওনার ইচ্ছে হয়েছে, উনি বলেছেন। প্রধানমন্ত্রী যিনি জানেন তিনি হারবেন, তো তিনি কি আগে বলবেন আমি হারবো? তো উনি তো ওনার কথা বলবেন। আর গোটা দেশের যা মুড, যেভাবে বিজেপি বিরোধী একটা এই মূল্যবৃদ্ধি থেকে শুরু করে জনবিরোধী নীতি, অন্যান্য সমস্ত জায়গা, যে এই 5টা রাজ্যের ভোট, এটার সঙ্গে দেশের মূল ভোটের কোনো সম্পর্ক থাকবে না। কারণ এখানে আনুষঙ্গিক কিছু ফ্যাক্টর কাজ করেছে। উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ কারচুপি কাজ করেছে, বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। ফলে এর সঙ্গে মূল লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক থাকবে না। সেটা অতীতেও বারবার দেখা গিয়েছে। দুটো জিনিস, একটা হচ্ছে কোন রাজ্যের ভোট পরবর্তী লোকসভায় প্রতিফলিত হয়েছে, এটা ওনারা যেটা বোঝাতে চাইছেন এর উল্টো বহু যুক্তি আছে, বহু নজির রয়েছে। আবার তার সঙ্গে বিজেপির এটাও মনে রাখা উচিত, দিল্লি বা অন্য রাজ্যে কোথাও বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বাড়লেও বাংলায় বাড়ে না, বাংলায় খাতা খোলা যায় না, এর নজিরও রয়েছে। ফলে এগুলো যেন বিজেপি নেতারা মনে রাখে। পূর্ববর্তী অশান্তি বা অস্বচ্ছতার অভিযোগ বিজেপি করছে এবং গিয়ে মামলা করছে, তিনি আপনার মন্তব্য কি করেন? এটা কি বিশ্বাস করেন সেখানে ভোট হয়েছে? না, কাঁথিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের দীর্ঘদিন একটা পারিবারিক শাসন চলছিল, সেটা থেকে কাঁথি মুক্ত হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং যারা হারবেন এবং যাদের হাত থেকে চলে যাচ্ছে তারাই জোর করে বাইরের লোক এনে কিছু জায়গায় গন্ডগোল করার চেষ্টা করেছেন, কিন্তু তাতে খুব সাড়া পাননি মানুষ। ওরা চেষ্টা করেছেন একটা উত্তেজনা তৈরি করা, প্রভোকেশন দেয়া, কিন্তু মানুষের ভোট তাদের পরাজিত করেছে। ফলে ভোট যেটা হয়েছে ঠিকঠাক হয়েছে। ওনারা চেষ্টা করেছিলেন এলাকায় অশান্তি করার, অমুক করার, তমুক করার, বেছে বেছে তো মুখ্যমন্ত্রী বলেছেন। দেখুন না জায়গাগুলো, কাঁথি, ভাটপাড়া, বহরমপুর, যেখানে কোনো না কোনো তথাকথিত নামের এলাকা বলে পরিচিত এবং যাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই জায়গায় কোনো কোনো এলাকায় তারা একটু গন্ডগোল করার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পরাস্ত করেছে। বিজেপি দুটো টুইট করেছে, একটা জিরো দিয়ে মমতার মুখ বসিয়েছে, মমতার মুখ, আর টুইট করেছে গুজরাটে শূন্য, ত্রিপুরায় শূন্য। আচ্ছা, এগুলো প্রশ্ন হতে পারে। গুজরাট, আজকে যে প্রশ্নটা আপনারা করছেন, গুজরাটে যেখানে তৃণমূল লড়তে যায়নি সেখানে যদি কেউ একটা বলে যে তৃণমূল পায়নি কেন, এটা যদি সংবাদ মাধ্যম এই টুইট গুলোকে এন্টারটেন করে তাহলে তো এ তো মানে খুব সমস্যা। এটা তাহলে এবার দিতে হবে রাশিয়ার ভোটে বিজেপি কেন পায়নি। হ্যাঁ, তা আপনারা জিজ্ঞেস করুন বিজেপিকে আপনারা রাশিয়ায় কেন জেতেননি, বিজেপি নেই তাই। গুজরাটে কেন তৃণমূল জেতেন, গুজরাটে তৃণমূল প্রার্থী দেয়নি, কেন জিতবে সেখানে? আর সেটা নিয়ে বিজেপি টুইট করবে, সেটাকে আমাকে উত্তর দিতে হবে। হতেই পারে, এবং তাকে ওদের মনে রাখতে হবে বিজেপি একটা লাজ লজ্জাহীন নির্লজ্জ বেহায়া পার্টি বলে এই পশ্চিমবঙ্গে 20% ভোট পেতে না ওদের 20 বছর লেগেছিল। সরকারের, কেন্দ্রে সরকারে থাকা অবস্থায় এবারের পাঞ্জাবে 6% ভোট পেয়েছে বিজেপি। সেখানে মাত্র 3 মাসের চেষ্টায় 6% ভোট পেয়েছে গোয়ায়, মাত্র 3 মাসের চেষ্টায় 24% ভোট পেয়েছে তৃণমূল আগরতলায়। ফলে শূন্য যেটাকে বলছে, এখন যদি জাগলারিতে আনা যায় যে ওরা যেটাকে শূন্য বলছে, আমরা বলছি নিশ্চয়ই আমরা আসন পাইনি, কিন্তু মাত্র 3 মাসে আমরা 6%-এর কাছে ভোট পেয়েছি। তো তুমি কেন্দ্রের সরকারে থাকাকালীন পাঞ্জাবে 6% পেলে কেন? এই যে বামেরা বড় বড় কথা বলছে, 21-এর বিধানসভা নির্বাচনে 4% ভোট পেয়েছে বামেরা, 4%। এবারের
অধিকাংশ রাজ্যে যেখানে বামেরা ক্যান্ডিডেট দিয়েছিল 1% অব্দি পৌঁছয়নি ভোট। ফলে পার্সেন্টেজের খেলা যদি যেতে হয়, তৃণমূলের সাকসেস রেট অনেক বেশি। কেন না, তৃণমূল মাত্র 3 মাস চেষ্টা করেছে, 3 মাস। সেটা হয়তো আসনে রূপান্তরিত হয়নি, আগামী দিন হবে। 3 মাসে যদি আগরতলায়, বিজেপি শাসিত আগরতলায় 24% হয় 3 মাসে, 3 মাসে যদি 6% হয়, তাহলে আগামী দিন সেটা নিশ্চিতভাবে আরো বাড়বে। ফলে এই ধরনের অবান্তর যে ওরা চালাচ্ছে, কলকাতা পুরসভা এতগুলো ওয়ার্ড শূন্য, 108টা পুরসভা শূন্য, এ লজ্জা রাখবে কোথায়? নির্দলরাও জিতে গেল, বামেরাও তাহেরপুর পেল, বিজেপি শূন্য রয়ে গেল। ফলে বিজেপি নেতারা এবং বিজেপি এ রাজ্যে ব্যর্থ, রিজেক্টেড। এখন ওপাড়ার মেশো, ওপাড়ার জেঠুর বাড়ি দেখিয়ে এপাড়ার নেমন্তন্ন খাওয়ার প্র্যাকটিসটা ওরা বন্ধ করুক। অনুব্রত বললেন যে রক্ষা কবচ পেলেন বা সিবিআই যে পূর্বজের কাণ্ডে ডাকছে, এটা কি ইন্ডিয়া আমাদের অবস্থান কি? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? তো ভোটের আগে, যখন বীরভূমের ভোটের আগে যদি কেউ কাউকে ডাকে, তাহলে তো দল সেটা মনে করতেই পারে। বীরভূমের যখন ভোট, তার আগে যদি বীরভূমের জেলা সভাপতিকে ডাকা হয়, তাহলে সেই দল তো মনে করতেই পারে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা তো মনে হতেই পারে। এবং বিজেপি নেতারাই তো বলছেন, বিজেপি নেতারাই, এই দিলীপ ঘোষ, এই শুভেন্দু অধিকারীরা, দেখুন সিবিআই কি করে। এরাই তো সিবিআই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। এরা বলে দিচ্ছেন দেখুন এরপর সিবিআই কি করে। যেন মনে হচ্ছে ওনারা লিস্ট পাঠিয়ে দিচ্ছেন, ওনারা যেহেতু ভোটে পেরে উঠছেন না, তাই যারা কি ফ্যাক্টর রয়েছেন তাদেরকে এজেন্সি দিয়ে ডিস্টার্ব করুন, ওনারা এটা এস্টাবলিশ করছেন। বিজেপির নেতারা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন এরপর দেখুন কি করি, এরপর সিবিআই কাকে ডাকবে লিখে রাখুন, কাউন্টিং এর দিনটা শেষ হতে দিন, তারপর দেখুন কি হয়। অর্থাৎ এটা তো ওনাদের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে যে রাজনৈতিক ভাবে পাল্লা দিতে না পেরে এজেন্সিকে ব্যবহার করে যারা বিশিষ্ট যে জায়গাগুলো দুর্গগুলো রয়েছে, যেসব রাজ্যে, যেখানে বাংলার ক্ষেত্রে তৃণমূল, সেই জায়গাটা তারা এজেন্সিকে ব্যবহার করছে। এটা আমাদের বলতে হচ্ছে না। তুই তো দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বিজেপির অন্য যে সমস্ত নেতারা আছেন, তাদের হাঁক ডাক দেখে মনে হচ্ছে তারা একটা জমিদার, আর তাদের নায়েব মশাইয়ের ঘরে বিভিন্ন এজেন্সিকে বসিয়ে রেখেছেন, তারা যেন তাদের পাঠাচ্ছেন। আমার মনে হয় তাদের এই বিবৃতিগুলিতে এজেন্সিগুলির বিশ্বাসযোগ্যতা এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারাই প্রমাণ করে দিচ্ছেন যে তারা রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করছেন। ফলে সেখানে যে দক্ষ অফিসাররা রয়েছেন, তাদের যে একটা নিরপেক্ষ ভাবমূর্তি, সেটা তো থাকছে না। সেটা তো বিজেপি প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি তাদের সাহায্য নিচ্ছে, গণসংগঠন, শাখা সংগঠন হিসেবে ট্রিট করছে। বিএসএফ 15 কিলোমিটার নয় 50 কিলোমিটার অব্দি কাজ করতে পারবে। কেন না, বিজেপি ওখানে ঠেক পাচ্ছে না, বিজেপি পাচ্ছে না, ওদের ওই শাখা সংগঠন গুলো পাচ্ছে না, তাই গণসংগঠনকে পাঠিয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, তুমি আমাকে ভেতরে ঢুকে এসে বাঁচাও। এখানে অমুক নেতাকে পাল্লা দিতে পারছে না, তৃণমূলকে পাল্লা দিতে পারছে না, আরো দুটো গণসংগঠনকে নামিয়ে দিল এজেন্সি। তো এইটা তো ওনারাই প্রমাণ করে দিচ্ছে।